হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বিনিয়োগ। রিসেন্টলি আমি একটা ইন্টারভিউ দেখছিলাম বিজয় কেডিয়াজির। সম্ভবত পুনেতে একটা সিএ অ্যাসোসিয়েশনের মিটিংয়ে উনি ইন্টারভিউ দিচ্ছিলেন। তো ইন্টারভিউয়ে অনেক কথাই বললেন। ওনার কিছু কিছু স্টক যেগুলো 100 টাইমসের উপরে হয়েছে, যেমন সুদর্শন কেমিক্যাল, এইসব স্টক ছাড়াও অনেক অনেক ইনভেস্টমেন্ট স্টাইল কিভাবে হওয়া উচিত এবং পেশেন্সের কতটা জরুরি, সেগুলো নিয়ে কথা বলেছেন। সবথেকে ভাইটাল যেটা আমার লেগেছে ইন্টারভিউটা শুনে, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো উনি বলছেন যে এভিয়েশন সেক্টরে, এরোপ্লেন জাতীয় এরকম সেক্টরে বড় গ্রোথ ইন্ডিয়াতে উনি আশা করছেন এবং আগামী দিনে হয়তো উনি কোনো এভিয়েশন স্টকের ভালো রকম শেয়ার উনি কিনতে পারেন। তো কোনো জিনিসই ডাইরেক্ট তো বলা যায় না এইভাবে, কিন্তু একটা ইঙ্গিত দিয়েছেন, হিন্ট দিয়েছেন। সেই বেসিসেই আমাদের পড়াশুনো করতে হবে, রিসার্চ করতে হবে, যদি কিছু খুঁজে পাওয়া যায়। এখন তো জানা যাবে না, কেননা উনি কী কিনছেন, যেন নিজের নামে প্রথমে কেনা হয় না। কোনো বড় হস্তি যখন কোনো মার্কেট থেকে শেয়ার পারচেস করে, অন্য কারো নামে ধীরে 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 পারচেস করে, তারপরে যখন পুরোটা কেনা হয়ে যায়, অনেকটাই প্রাইস বেড়ে যায়, তখন সেই কোম্পানির প্রোমোটারের জায়গায় শেয়ার হোল্ডিং প্যাটার্নে তার নাম আসে। তো ইনিশিয়াল স্টেজে ওরকমভাবে নিউজ আসেও না এবং খুব গোপন থাকে। তো আমাদের সেই হিন্ট অনুযায়ী নিজেদের রিসার্চ করতে হবে, তাতে দেখতে হবে যে কোনো স্টক উঠে আসে কিনা। তো আমি সেই নিয়েই জাস্ট একটু নাড়াঘাটা করছিলাম। তো আমি গুগলে জাস্ট দেখলাম যে আমেরিকার এভিয়েশন সেক্টর, মানে আমেরিকাতে যে ফ্লাইট ওড়ে বা এয়ারপোর্ট, আর ইন্ডিয়ার এয়ারপোর্টের বা ক্যাপাসিটির কতটা তফাৎ। তো আমি জাস্ট একটা ডেটা আপনাদের শেয়ার করছি। দেখুন, এখানে আমি দিয়েছিলাম যে অ্যাভিয়েশন সেক্টরে ইউনাইটেড স্টেট এবং ইন্ডিয়ার মধ্যে পার্থক্য কী আছে। তো আমেরিকাতে টোটাল 16,116টা এয়ারপোর্ট অপারেট করে এখন, মানে 16,000 এয়ারপোর্ট আছে। হোয়ারএজ ইন্ডিয়াতে আপনি অবাক হবেন, এখন 164টা অপারেশনাল আছে। মানে বুঝতে পারছেন যে কতটা গ্যাপ আছে। এবং এখানে অ্যানুয়াল প্যাসেঞ্জার্স দেখুন, এখানে আমেরিকাতে 876 মিলিয়ন, ওয়ার্ল্ড লার্জেস্ট মার্কেট। 876 মিলিয়ন মানে লোক বছরে যাতায়াত করে। আর এখানে ইন্ডিয়াতে সেখানে 241 মিলিয়ন, ওয়ার্ল্ডের 5th লার্জেস্ট। তো আমরা আগামী দিনে কিন্তু আমেরিকা যে জায়গায় আছে সে জায়গায় ধীরে 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 কিন্তু আমরা স্টেপ ফেলছি সেই জায়গায় যাওয়ার জন্য। এটা অনেকটা লং প্রসেস, হয়তো 40-50 বছরের প্রসেস, কিন্তু ধীরে 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 এগোচ্ছি। এবং এখানে ডোমেস্টিক এয়ার ক্যাপাসিটি দেখুন 3 সিটস পার ক্যাপিটা, এখানে 0.13 সিটস পার ক্যাপিটা। এবং গ্লোবাল র্যাঙ্কিংয়ে ফার্স্ট লার্জেস্ট অ্যাভিয়েশন মার্কেট, আর এখানে ইন্ডিয়া হচ্ছে 5th লার্জেস্ট অ্যাভিয়েশন মার্কেট। বিজিয়েস্ট হাবস যেটা বলছে যে জ্যাকসনের আটলান্টা হচ্ছে ওয়ার্ল্ডের বিজিয়েস্ট আর কি এয়ারপোর্ট। সেখানে আমাদের ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল, যেটা দিল্লিতে আমাদের আছে, তার 9th ইন গ্লোবালি, মানে গ্লোবালি 9th র্যাঙ্ক। এবার যেটা আর একটা উল্লেখযোগ্য পয়েন্ট আমি দেখছিলাম যে ইনফ্রাস্ট্রাকচার এক্সপ্যানশনে দেখুন, এখানে লিখছে দ্য ইউনাইটেড স্টেটস focuses primarily on upgrading existing hubs, digital transformation and sustainable aviation tech rather than building entirely new commercial airport. তো অলরেডি এয়ারপোর্টের টোটাল বেস ফরমেশন হয়ে আছে, 16,000 এয়ারপোর্ট অলরেডি মানে চলছে। সেখানে তাদের ভূমিকা এখন কি, যে আপগ্রেড করছে বিভিন্ন নতুন আপগ্রেড করছে এক্সিস্টিং হাবসগুলোকে, ডিজিটাল ট্রান্সফরমেশন করছে, সাস্টেনেবল অ্যাভিয়েশন নতুন টেকনোলজি অ্যাডপ্ট করছে। সেখানে ইন্ডিয়া হ্যাজ মোর দ্যান ডবল ইটস অপারেশনাল এয়ারপোর্ট ফ্রম 74 ইন 2014 সালে মাত্র 74টা এয়ারপোর্ট ছিল ইন্ডিয়াতে, যেটা এখন 164টা হয়েছে। ব্যাকড বাই দ্য গভর্নমেন্ট উড়ান রিজিয়নাল কানেক্টিভিটি স্কিম, ইন্ডিয়া এইমস টু অপারেট 300 থেকে 400 এয়ারপোর্ট অপারেটের টার্গেট নিয়েছে 2047-এ। মানে 2014-তে যেটা 74 ছিল, সেখান থেকে প্রায় 400 এয়ারপোর্টস 2047-এ ইন্ডিয়ান গভর্নমেন্ট উড়ান রিজিয়নাল কানেক্টিভিটি স্কিমে টার্গেট নিয়েছেন। মেগা গ্রিনফিল্ড সেট আপস লাইক দ্য নয়ডা অ্যান্ড দ্য নবি মুম্বাই আর অ্যাডিং ডাইরেক্ট ক্যাপাসিটি। তো বুঝতেই পারছেন যে কিভাবে এক্সপ্যানশন মোডে আছে এই এভিয়েশন সেক্টর। সেই কারণে
দ্য গ্রেট বিজয় কেডিয়াজি কিন্তু মানে ইঙ্গিত দিয়েছেন, হিন্ট দিয়েছেন যে আগামী দিনে কিন্তু এভিয়েশন সেক্টর ভালো কিছু করতে পারে। তো এবার এভিয়েশন সেক্টরের মধ্যে আমরা যদি দেখি যে কোন কোম্পানি সব থেকে এগিয়ে আছে, তো আমি প্রথমেই নাম আসে ইন্টারগ্লোব অ্যাভিয়েশন লিমিটেড, মানে ইন্ডিগো। এয়ারপোর্টে গেলে দেখতেই পাই যে 10টার মধ্যে 6 থেকে 7টা কিন্তু ফ্লাইট ইন্ডিগোরই চলাচল করছে, মানে ডোমেস্টিক জায়গায়। তো এবার যদি পিআর কম্প্যারিজন দেখেন তো ইন্ডিগোর সঙ্গে স্পাইস জেট, টাটা টেক, এখানে গ্লোবাল ভেক্টরা, আরও কিছু কোম্পানি আছে যারা ফ্লাইবিজ অ্যাভিয়েশন, তো এরা কম্পিটিটার, মেনলি এয়ার ইন্ডিয়ায় এর সঙ্গে কম্পিটিটার। মার্কেট লিডারশিপে অ্যাজ অন FY26 ইন্ডিগো has a market share of 64% in the Indian aviation segment, whereas 21% in the international passenger segment, মানে 64% মার্কেট শেয়ার ডোমেস্টিকে আছে আর 21% ইন্টারন্যাশনালে আছে। এবার অর্ডার বুক যদি দেখেন, দেখুন এখানে বুঝতে পারবেন FY25-এ দ্য কোম্পানি হ্যাজ অর্ডার বুক অফ 900+ এয়ারক্রাফটস, লার্জেস্ট অর্ডার বুক বাই এনি এয়ারলাইন ইন দ্য ওয়ার্ল্ড। 900টা এয়ারক্রাফটের অর্ডার দিয়েছে। রেভিনিউ মিক্স যদি বলা হয়, যেহেতু FY25-এ দেখুন সেল অফ টিকিটসে 92% রেভিনিউ আসে, কার্গো সার্ভিসেস সে 3% আসে, আর ইন ফ্লাইট সেলস অ্যান্ড আদার্সে 5% আসে। তো ইন ফ্লাইট সেলস অ্যান্ড আদার্সের যে 5% রেভিনিউ আসছে, সেখানে ইন্ডিগোর অন্যান্য কিছু ব্যবসাও আছে, হোটেল ব্যবসাও ইন্ডিগোর আছে। যেমন লন্ডনে কিন্তু ইন্ডিগোর অলরেডি হোটেল আছে, আমি এখানে দেখছিলাম। এখানে দেখুন এখানে ইন্ডিগোর দ্য মিরর এক্সপ্যান্ড ইটস ফুটপ্রিন্ট টু অস্ট্রিয়া উইথ দ্য লঞ্চ অফ মিরো প্যালারিস রুডপ, এরকম এই ধরনের হোটেল। এবং লন্ডনেও দেখছিলাম, দেখুন ইন্টারগ্লোবস লাইফস্টাইল হোটেল ব্র্যান্ড লঞ্চ টেম্পলটন গার্ডেন ইন লন্ডন। তো এরকম ল্যাভিস হোটেলও কিন্তু ইন্ডিগো অ্যাভিয়েশনের আছে। তো এখানে 5%-এর যেটা আদার্স সেক্টর আছে সেটা বলা হচ্ছে। তো যেটা সবথেকে মেন জিনিস, যে চেঞ্জ ইন ম্যানেজমেন্ট, মিস্টার উইলিয়াম ওয়ালস দ্য নিউ সিইও অফ দ্য কোম্পানি অ্যাপয়েন্টেড 31 তারিখ মার্চের উনি অ্যাপয়েন্ট হয়েছেন। হি ওয়াজ ফর্মারলি উইথ দ্য ব্রিটিশ এয়ারওয়েজ গ্রুপের ছিলেন। আর মিস্টার অলোক সিন ইজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ স্ট্র্যাটেজি অফিসার এই 6/4/2026-এ উনি নিযুক্ত হয়েছেন। মোস্ট ডিফিকাল্টি ফেস করেছিল, দেখুন এখানে লেখাই আছে, উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ দ্য নিউ লেবার কোডস দ্য কোম্পানি ওয়েন্ট ইন্টু ট্রাবল অ্যান্ড দ্য ফ্লাইটস ওয়ার ডিসরাপ্টেড ইন ডিসেম্বর 2025-এ। যে ফ্লাইটের ডিসরাপশন দেখেছিলাম, প্রায় 2500 ফ্লাইট ক্যান্সেল হয়েছিল 3 দিনে। তাছাড়াও একটা বিগ ট্রাবলের জায়গা ইন্ডিগো ফেস করেছে অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল, যে এটা ATF, মানে একটা বিমান চলে যেটাতে। তো যখন মিডল ইস্টে যুদ্ধ লাগলো, ক্রুড অয়েলের দাম কিন্তু প্রচুরভাবে বাড়তে শুরু করলো, সেই জায়গায় একটা বিরাট ধাক্কা পায়। আর এই অ্যাভিয়েশন সেক্টরে যেটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, এদের খরচা হচ্ছে ডলারে আর ইনকাম হচ্ছে টাকায়, বিশেষ করে ইন্ডিয়ান ডোমেস্টিক জায়গায়। মানে প্লেনের মেরামতি থেকে শুরু করে সমস্ত কিছু, কার্গো কেনা, জ্বালানি কেনা, সব কিছু ডলারে, কিন্তু আমদানি হচ্ছে টাকা। এবার রুপি যেহেতু ডেপ্রিসিয়েট হচ্ছে কন্টিনিউয়াসলি, তাতে কি হচ্ছে, আয় মানে যেটা আয় করছে সেটাও আবার ডেপ্রিসিয়েট হয়ে যাচ্ছে, আর খরচাটা কিন্তু ডলারে আছে। তো এই দুটো চ্যালেঞ্জের জন্য কিন্তু মেন মানে ইন্ডিগো, কিছুদিন আগে আমি দেখছিলাম যে ভালো রকম চাপ সৃষ্টি হয়েছিল ইন্ডিগো শেয়ারটির ওপরে, এবং একটু কারেকশনও হয়েছিল। আমি এখানে যদি দেখি, আমরা এখানে প্রাইস দেখুন লাস্ট 1 ইয়ারে ওপর থেকে কিছুটা নেমে আছে। লাস্ট 1 মান্থে কিন্তু ইন্ডিগো একটা ভালো র্যালি নিয়েছে, 4400 থেকে এখন প্রায় 5368-র কাছে। লাস্ট 6 মান্থেও আমরা দেখছি একটা রিভার্স করছে। লাস্ট 1 ইয়ারে যদি আপনারা দেখেন কিন্তু মার্কেটে পড়ে আছে, কিন্তু লাস্ট 3 ইয়ার্সে ভালো পজিশন আছে, লাস্ট 5 ইয়ার্সেও কিন্তু ভালো গ্রোথ আছে, লাস্ট 10 ইয়ার্সেও অবভিয়াসলি খুব ভালো গ্রোথ আছে। এবার যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখেন, দেখুন এখানে সেলস 14,161 কোটি টাকা আসতো, সেটা বেড়ে 22,438 কোটি টাকা এসছে। তো এখানে রিসেন্টলি কিন্তু নেগেটিভ ফিগার আসছে, যেই কারণে আমি বললাম যে মিডল ইস্টের যুদ্ধের ফলেই কিন্তু এই ব্যাপারটা হয়েছে। নেট প্রফিটেও এখানে প্রায় 2,662 কোটি টাকা নেট প্রফিট নেগেটিভ এসছে। প্রফিট অ্যান্ড লসেও আপনারা দেখতে পারেন এখানে 2015-তে যেখানে 1,304 কোটি টাকা প্রফিট করছিল কোম্পানি, দেখুন কোভিডের সময় একবার ধাক্কা খেয়েছে, 248 কোটি টাকার লস।
2021-এ 5,830 কোটি টাকার লস, প্রচণ্ড ভাবে একদম ব্যবসা স্তব্ধ হয়ে গেছিলো, 6,100 কোটি টাকা লস। সেখান থেকে কোম্পানি ঘুরতে ঘুরতে মার্চের 25-এ আবার ভালো ফিগার আসতে শুরু করেছিল, 24-এও ভালো ফিগার এসেছিলো 8,100, 7,200, আবার এই যুদ্ধের ফলে আবার নেগেটিভ ফিগার। তো এইরকম অ্যাভিয়েশন সেক্টর চালানো খুব ডিফিকাল্ট, ক্রুড অয়েলের দামের ওপরে অনেকটা নির্ভর করে। আন্তর্জাতিক জায়গায় যখন তেলের দাম ওঠানামা করে তখন কিন্তু এদের ব্যবসার হিউজ ডিফারেন্স আসতে থাকে। তেল সস্তা হলে প্রফিটেবিলিটি বেড়ে যায়, তেল দামি হলে যখন প্রাইস বেশি থাকবে তখন প্রফিটেবিলিটি কমে যাবে। এবং কোভিড বা এই জাতীয় কোনো যুদ্ধ, ভায়োলেন্স, সেই জায়গায় ফার্স্ট যেটা ইফেক্ট পড়ে ফ্লাইট ক্যান্সেল হয়, এবং ফ্লাইট ক্যান্সেল হলেই কিন্তু এই ধরনের কোম্পানির কিন্তু চাপ বাড়ে। তো যেটা দেখছিলাম যে স্টক প্রাইসের সিএজিআর লাস্ট 5 বছরে প্রায় 25% হারে সিএজিআর দিয়েছে, আর এখানে লাস্ট 10 ইয়ার্সেও 18%-এর সিএজিআর স্টক প্রাইস দিয়েছে। আর ইনসাইড রিপোর্টে গিয়ে যদি আপনারা দেখুন অ্যাভেলেবেল সিট পার কিলোমিটার, যেটা 2016 সালে 42,810 ছিল, সেই ফিগারটা প্রায় 1,57,000-এ এসছে। রেভিনিউ প্যাসেঞ্জার কিলোমিটার, যেটা মাপে যে পার প্যাসেঞ্জারে কত কিলোমিটার ট্রাভেল করছে, তার ফলে কত ইনকাম আসছে, যেটা 2017 সালে 46,288 ছিল, সেটা এখন 1,35,000। এই ফিগারগুলো যথেষ্ট এনকারেজিং। এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটারের কাছে একটা হ্যান্ডসাম স্টেক আছে 41.57%, যদিও আগে 67%-এর কাছাকাছি স্টেক ছিল, কিছু প্রোমোটার সেল করেছে। এবং এফআইআর কাছে 21%, ডিআইআইয়ের কাছে 31%, আর পাবলিকের কাছে অনলি 5.60% আছে। প্রোমোটারের সাথে সাথে একটা স্ট্রং হ্যান্ডে শেয়ার হোল্ডিং প্যাটার্ন আছে, যেটা খুবই সুবিধাজনক অবস্থা বলে মনে হয়। তো আগামী দিনে আমার মনে হয় যে ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড, তো এই জাতীয় স্টক যে যদি ইন্ডিয়া এভাবে গ্রো করতে থাকে, এভাবে যদি এক্সপ্যানশন হয়, তাহলে ডেফিনেটলি ভালো করবে। তবে এখান থেকে মাল্টি ব্যাগার হওয়ার চান্স কম, কেননা মার্কেট সাইজ দেখুন, এখানে প্রায় 2,06,000 কোটি টাকার মার্কেট সাইজ আছে। তো মাল্টি ব্যাগার কি? মাল্টি ব্যাগার হচ্ছে 10 টাইমস, 15 টাইমস, 20 টাইমস। তো এরকম হতে গেলে প্রচণ্ড গ্রোথ দরকার। তো সেক্ষেত্রে আমার মনে হয় একটু ট্রিকি উনি বলেছেন বিজয় কেডিয়াজি যে এই সেক্টরেই হবে, কিন্তু মেন জায়গাগুলো ছাড়াও যারা ছোট ছোট জায়গা যেগুলো অ্যান্সিলারি, এই অ্যাভিয়েশন, ইন্টারগ্লোব অ্যাভিয়েশনকে যারা সাহায্য করে, একটা প্লেন চলতে গেলে শুধুমাত্র যে অ্যাভিয়েশন কোম্পানি নয়, তাদের যে মেরামত করে বা এয়ারপোর্ট অথরিটি যারা মেনটেনেন্স করে বা প্লেনের যে যন্ত্রপাতি মেনটেন করে, বিভিন্ন সার্ভিসিং করে, সেই সব কোম্পানিও কিন্তু মাল্টিব্যাগার হওয়ার চান্সেস থাকে। সেই ক্ষেত্রে দুটো কোম্পানির নাম উঠে আসছে। দেখুন, জিএমআর এয়ারপোর্টস বলে একটা কোম্পানি আছে, যার মার্কেট ক্যাপ অপেক্ষাকৃত ছোট, 1,18,000 কোটি টাকার কোম্পানি। তো এর আমি দেখছিলাম কনস্ট্যান্ট কিন্তু ভালো সেলস আসছে। দেখুন, মার্চের 2023-এ 1,890 কোটি টাকার সেলস ছিল, সেটা মার্চের 2026-এ 3,938 কোটি টাকার সেলস আসছে। এবং নেট প্রফিট কিন্তু, যেটা লস মেকিং ছিল, 637 কোটি টাকা, 190 কোটি টাকা, 486 কোটি টাকা, যেগুলো 2023 পর্যন্ত লস মেকিং ছিল, এই কোয়ার্টারে 400 কোটি টাকার প্রফিট এসছে। এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টেও এর কিন্তু 472 কোটি টাকা এই বছর নেট প্রফিট এসছে। এবং স্টক প্রাইস সিএজিআরেও দেখুন, লাস্ট 10 বছরে স্টকটি 25% সিএজিআরে বেড়েছে, 26% সিএজিআরে 10 বছরে ফিগার হয় প্রায় 10 টাইমস ইন 10 ইয়ার্স। তো এখানে স্টক প্রাইস দেখলেই বুঝতে পারবেন যে 10 বছরে, আমি জাস্ট এখানে চার্টটা দেখছিলাম, 10 বছর আগে এই জিএমআর এয়ারপোর্টের প্রাইস ছিল 12 টাকা লেভেলে, এখন প্রাইস আছে প্রায় 108 টাকা, 10 টাইমস এর কাছাকাছি হয়েছে। তো এই জাতীয় স্টক কিন্তু আমার মনে হয় যে উনি একটু হিন্ট দিয়েছেন যে এই জাতীয় স্টক কিন্তু যারা অ্যান্সিলারি অ্যাভিয়েশনে আছে, সেই স্টক কিন্তু মাল্টিব্যাগার হতে পারে। তো এইসব কোম্পানিতে একদম প্যাসেঞ্জার ভেহিকেল, যেমন ফ্লাইট কটা টেক অফ করলো তার উপরে নির্ভর করে না। এদের মেনলি বিজনেসের স্ট্রাকচারটা হলো বিভিন্ন এয়ারপোর্টে যেসব শপ থাকে, সেই শপ থেকে রেন্ট আদায় করে। এয়ারপোর্ট এরিয়ায় যত হোটেল থাকে, যত কনস্ট্রাকশন হয়, সেখান থেকে এরা লিজ এগ্রিমেন্টের থ্রু রেন্ট পায়। তো এইভাবে এদের শুধুমাত্র
মানে এয়ারপোর্টে যাত্রী ভাড়ার ওপরে এদের প্রফিট নির্ভর করে না। তো একটা এয়ারপোর্ট চালাতে আনুষঙ্গিক যত কিছু লাগে তার উপরে নির্ভর করে এদের প্রফিট, এবং এয়ারপোর্টের মেনটেনেন্স এবং ফ্লাইটেরও মেনটেনেন্সের দিক থেকে এরা লাভবান হয়। তো পড়ছিলাম আমি যে আগে ইন্ডিয়াতে যত ফ্লাইট আসতো তারা মেনলি রিপেয়ারিংয়ের জন্য মিডল ইস্টে যেত, শ্রীলঙ্কাতে যেত আর সিঙ্গাপুরে যেত, যেটা এখন হায়দ্রাবাদে অলরেডি হাব করা হয়েছে। যে এখানেও দেখছিলাম যে হিন্দুস্তান অ্যারোনটিক্স, যারা এটা মেনলি ডিফেন্স সেক্টরের স্টক অনেকে বলতে পারেন, কিন্তু এদেরও মেন রোল হচ্ছে যে কোনো ফ্লাইট বা হেলিকপ্টারকে মেনটেনেন্স করা। তো ইন্ডিয়ার বিভিন্ন সিটিতে এরা হাব তৈরি করে এরা মেনটেনেন্স শুরু করেছে। তো এই ধরনের স্টকও কিন্তু মাল্টিব্যাগার অলরেডি হয়েই গেছে 10 ইয়ার্সে। দেখুন হিন্দুস্তান অ্যারোনটিক্স 2018 সালে 10 বছরের চার্ট খুললেই বোঝা যাবে 551 টাকা দাম ছিল, এখন হয়ে আছে 4381 টাকা। তো এইভাবেই কোনো লিজেন্ডের দেওয়া ইন্টারভিউ থেকে আমাদের নিজেদেরই খুঁজে বার করতে হবে যে কোন 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 স্টক আমাদের র্যাডারে আসতে পারে এবং সেগুলোকে কন্টিনিউয়াসলি ফলো করতে হবে। তো এর মধ্যেই উঠে আসবে মাল্টিব্যাগার। তো আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তো এখনও যদি চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।